নমস্কার, বাংলার দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পটি। প্রথমে লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখো, তোমাদের পাঠ্য ইলিয়াস গল্পটি একটি অনুবাদমূলক গল্প। গল্পটির সম্পাদিত অংশ তোমাদের পাঠ্য রয়েছে। গল্পটি তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত। গল্পটির লেখক অর্থাৎ লিও তলস্তয় হচ্ছেন একজন রুশ সাহিত্যিক বা রাশিয়ার একজন বিখ্যাত লেখক। তার রচিত কিছু পৃথিবী বিখ্যাত গ্রন্থ হল ওয়ার অ্যান্ড পিস, আনা কারেনিনা, কনফেশনস, দ্য কসাকস। আমাদের আলোচিত রুশ সাহিত্যিক লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পটি 23 টেলস গল্প সংকলন থেকে গৃহীত। দেখো, প্রথমেই বললাম রুশ সাহিত্যিক অর্থাৎ রাশিয়া দেশের একটা নাগরিকের কথা এই গল্পে রয়েছে। সেই নাগরিক হচ্ছেন ইলিয়াস। দেখো, প্রথমে লেখা আছে, উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস। উফা হচ্ছে রাশিয়ার একটা প্রদেশ বা একটা অঞ্চল। সেখানে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। বাস্কির মানে হচ্ছে একটা জাতি বা জনগোষ্ঠী। যেমন আমাদের দেশে বিভিন্ন জাতি জনগোষ্ঠী রয়েছে, ঠিক ওরকম। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। অর্থাৎ ইলিয়াসের যে বিয়ে হয়েছিল, তার বিয়ের 1 বছর পরেই তার বাবা মারা গিয়েছিল। তখন ইলিয়াস মানে মধ্যবিত্ত বলতে পারি। সেরকম ধনীও নয়, আবার সেরকম গরিব অবস্থাও নয়, মানে দরিদ্রও নয়। 7টা ঘটকি, 2টো গরু আর 20টি ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। অর্থাৎ ইলিয়াসের বাবা যখন মারা গেল তখন ইলিয়াসের সম্পত্তি কী ছিল? 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া। ঘটকি মানে ঘোড়া। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তেও লাগলো। অর্থাৎ ইলিয়াসের ভালো ব্যবস্থা, অর্থাৎ ইলিয়াস নিজের সম্পত্তি বৃদ্ধির কাজে তাগিদ দেওয়া শুরু করলো। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। অর্থাৎ খুব ভোর ভোর উঠে পড়ে, আবার সবার শেষে রাতের বেলা ঘুমাতে যায়। ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। অর্থাৎ নিজেদের সম্পত্তি বৃদ্ধির তাগিদ ওদের এতটাই ছিল যে প্রচণ্ড পরিশ্রম করত। এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল। এভাবে 35 বছর পরিশ্রম করার পর ইলিয়াসের সম্পত্তি অনেক হয়ে গেল। তখন তার 200 ঘোড়া, দেখো 7টা ঘটকি অর্থাৎ 7টা ঘোড়া থেকে 200 ঘোড়া, 150 গরু মোষ, 2টো গরু থেকে 150 গরু মোষ আর 1200 ভেড়া, 20টা ভেড়া থেকে 1200 ভেড়া। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে। ভাড়াটে মজুরানীরা দুধ, দই, কুমিশ, মাখন আর পনির তৈরি করে। মানে এখন ওরা নিজেরাও তো কাজ করে, আবার মজুরও রেখেছে কাজ করার জন্য। মোট কথা ইলিয়াসের তখন খুব বলবোলাও মানে খুব সমৃদ্ধি ঘটেছে, খুব প্রতিপত্তি ঘটেছে আর কি। নিজের নামধাম করতে পেরেছে ইলিয়াস প্রচণ্ড কষ্ট করে, পরিশ্রম করে। পাশের সকলেই তাকে ঈর্ষা করে। তো স্বাভাবিক, তাকে সবাই হিংসার চোখে দেখে, ঈর্ষা করে প্রচুর। ঈর্ষা করে বলে আর কি, মানে হিংসা করে বলে, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। সবাই এরকম ঈর্ষা করে করে বলে। ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। অর্থাৎ ইলিয়াস সমাজে নিজের একটা নাম, সুনাম অর্জন করতে পেরেছে আর কি। দেখো লেখা আছে, দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। অনেক অতিথিরা আসে ইলিয়াসের সঙ্গে দেখা করতে। সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। যে যখনই আসুক কুমিশ, চা, শরবত আর মাংস সব সময় হাজির। অতিথি এলেই 1টা বা 2টো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়। তাহলে দেখো, বেশি অতিথি এলে 1টা 2টো করে ভেড়াও মেরে ফেলতো, ঘটকি বা ঘোড়াও মেরে ফেলতো।
ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হওয়ার পরে তার আয়েসি হয়ে উঠল। মানে যখন নিজেদের প্রতিপত্তিটা বৃদ্ধি পেল, নিজেরা সমাজে একটা সুনাম অর্জন করলো, পরিশ্রম করে যখন প্রচুর সম্পত্তি করে ফেললো, তখন তারাও খুব অলস হয়ে গেল ইলিয়াসের ছেলেরা। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল। ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশই অমান্য করতে শুরু করলো। ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াস তার ছোট ছেলে আর ছোট ছেলের বউকেও বাড়ি থেকে তাড়িয়ে দিল। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল। ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। এবার দেখো, ইলিয়াস তো সম্পত্তি প্রচুর করতে পেরেছে, কিন্তু সেই সম্পত্তি রক্ষা করতে পারেনি সেরমভাবে, কারণ তার বয়সও তো হয়েছে। দেখো, ইলিয়াসের সম্পত্তি তাহলে প্রথম টান কখন লাগলো? যখন তার ছোট ছেলে আর ছোট ছেলের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে একটা বাড়ি দিল, আলাদা বাড়ি দিয়ে দিল, আর কিছু গরু ঘোড়াও দিয়ে দিল। তারপরে দেখো লেখা আছে ইলিয়াস আরও কীভাবে ভেঙে পড়ল, ইলিয়াসের সম্পত্তি, এই প্রভাব প্রতিপত্তি কীভাবে আস্তে আস্তে দমে গেল। তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মরক অনেকগুলো মরে গেল। তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে অনাহার, খড় পাওয়া গেল না একেবারে। ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল। তারপর কিরবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গেল, তার ঘোড়াগুলিও চুরি হয়ে গেল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো। ইলিয়াস মন থেকেও ভেঙে পড়ছে। সে তো প্রচুর পরিশ্রম করে 35 বছর পরিশ্রম করে এত সম্পত্তি করেছে, কিন্তু সেই সম্পত্তিগুলোকে কোনো মতে কোনোভাবেই ধরে রাখতে পারল না। লেখা আছে দেখো, এমনই করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল। আস্তে আস্তে ইলিয়াসের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ল, খুবই দরিদ্র হয়ে পড়ল। আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। মানে কিভাবে সামলাবে এই অভাবগুলো, এই অনটনগুলো, তার আগেই ওরা সর্বহারা হয়ে পড়ল, অর্থাৎ ওদের আর কিচ্ছু বেঁচে রইল না। ফলে বৃদ্ধ বয়সী স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধা স্ত্রী শামসী মাগি। তার ইলিয়াসের স্ত্রীর নাম কি? শামসী মাগি। দেখো, আর কি রইল? তার পশমের একটি লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। তাহলে দেখো, এই বৃদ্ধ বয়সে তারা এখন লোকের বাড়িতে আশ্রয় নিয়েছে, লোকের বাড়িতে কাজ করে খাচ্ছে। বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে, মেয়েটিও মারা গেছে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই, তাদেরকে দেখার কেউ নেই। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। সে নিজে ধনীও নয়, গরিবও নয়, তবে থাকতো সুখে, আর লোকও ভালো। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। মানে ইলিয়াস আগে অতিথিদের কিভাবে শ্রদ্ধা করতো, সম্মান করতো, কিভাবে অতিথিদের সেবা করতো, আর এখন ইলিয়াসের কি অবস্থা হয়ে পড়েছে, একেবারে দরিদ্রতম অবস্থা। এটা দেখে তার খুব দুঃখ হতো। সে বলল, ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো। ইলিয়াস তুমি এবার থেকে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো, যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। শামসী মাগিও ঘটকিগুলোকে দুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে। আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব। মানে বলছে, তোমরা যতটা সম্ভব ততটা কাজ করবে, আর আমার বাড়িতে আমার সঙ্গে থাকবে। এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। ইলিয়াস এই শুনে দেখো প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। দেখো, একসময় এরা ভাড়াটে মজুরানি লাগিয়েছে, আজকে এদের দুর্দশা এতটাই চরম, এতটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে যে এরা এখন অপরের বাড়িতে ভাড়াটে মজুরানির মতো থাকছে। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। যতটা পারত কাজ করতো আর থাকতো। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো,
কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারত। মানে দেখো, ইলিয়াস আর ইলিয়াসের স্ত্রী দুজনেই তো খুব কষ্ট করে 35 বছর নিজেরা পরিশ্রম করে তো অত সম্পত্তি করেছে, তো ওরা জানে কিভাবে কি কাজ করতে হয়। তাই তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজ করত। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহ দুঃখ হতো। মানে এই বৃদ্ধ বয়সেও তাদের জীবনের চূড়ান্ত এই দারিদ্রতাটা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। মোহাম্মদ শাহর বাড়িতে অনেক দূর থেকে আত্মীয় এলো। তাদের মধ্যে একজন ছিল মোল্লা, একজন মোল্লা নামে ছিল। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। দেখো, অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিশে হাত দিল। মেঝেই কম্বলের উপরে পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিশ পান করতে করতে গল্প করছিল। তাহলে মেঝের ওপর কম্বলের ওপর কুশন পেতে গৃহস্বামীকে মোহাম্মদ শাহ তার সঙ্গে অতিথিরা গল্প করছিল, কুমিশ খাচ্ছিল। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? বলছে যে দরজার পাশ থেকে এক্ষুনি যে গেল তাকে আপনারা কেউ কি দেখেছেন? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? বলছে, ওর মধ্যে কি কিছু বিশেষ এমন কিছু রয়েছে যে দেখতে হবে? বিশেষত্ব এই যে, মোহাম্মদ শাহ বলছেন, বিশেষত্ব এই যে একসময় সে এই তল্লাটের সবচেয়ে ধনী ছিল। বলছে একসময় সে এই তল্লাটের খুব ধনী মানুষ ছিল একজন, নাম ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। বলছে, তার নামটা হয়তো আপনারা শুনেছেন। অতিথি বলল, নিশ্চয়ই, না শোনবার জো কি? লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। মানে ইলিয়াস 35 বছর পরিশ্রম করে এই বৃদ্ধ বয়সে এসেও এতটা সম্পত্তি করতে পেরেছিল, এত ভালো মানুষ, তাই তার সুনাম প্রচুর দূর ছড়িয়েছিল। তার নিম্নবৃত্ত থেকে বা মধ্যবিত্ত থেকে উচ্চবৃত্ত হওয়ার এই সুনামটা বহুদূর ছড়িয়েছিল। অথচ আজ তার কিছু নেই। আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দই। অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করল, মানে এরকম বলছে। ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি, ভাগ্য যেন চাকার মতো ঘোরে। একজন উপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। বলছে, ভাগ্যটা একেবারেই তার ঘুরে গেছে, সে খুব দুঃখিত না এখন? মোহাম্মদ শাহ বলছে, কি জানি, খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, ইলিয়াসকে ডাকলো, বাবাই, একবার এদিকে এসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিশ পান করবে। বলছে, তুমি একবার আসো তো, আমাদের সঙ্গে কুমিশ খাবে। ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো, প্রার্থনা করলো, তারপর দরজার পাশে এক কোণে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্তির পাশে বসলো। এই গল্পটা লিও তলস্তয় যে সময় লিখছে সেই সময় কিন্তু রাশিয়ায়, হয়তো এখনও রাশিয়ার কিছু কিছু অঞ্চলে বা অন্যান্য দেশেও প্রচুর অঞ্চলেই কিন্তু এই পর্দা প্রথা রয়েছে। তাই ইলিয়াসের স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্তির পাশে বসলো। ইলিয়াসকে এক বাটি কুমিজ দেওয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। একটু খেয়ে বাকিটা খেলো না। অতিথি তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? বলছে, তোমার একটা সময় প্রচুর বলবোলাও অবস্থা ছিল, আর এখন তোমার এই দুর্দশাপূর্ণ অবস্থা, এটা দেখে তোমার কি খুব কষ্ট হচ্ছে? ইলিয়াস এসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই। এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। বলছে, এ বিষয়ে সুখ দুঃখের কথা সম্পর্কে, জীবন সম্পর্কে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন,
ও ভালো বলতে পারবে, ও জীবন সম্পর্কে সত্যি কথা বলতে পারবে, আমি হয়তো মিথ্যেও বলছি আপনাদের মনে হবে। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। আগেকার সুখ মানে প্রচুর প্রভাবশালী ছিল, তখনকার সুখ এখনকার এই দুর্দশাপূর্ণ অবস্থা দেখে সম্পর্কে কথা বলতে বলছে। পর্দার আড়াল থেকে শামসে মাগি বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো আর আমি একত্র বাস করছি। তাহলে ইলিয়াসের বিয়ের 1 বছরেই বা 1 বছরের মাথায় তার বাবা, ইলিয়াসের বাবা মারা গেছেন। আর এখানে কি বলছেন, তার স্ত্রীর সঙ্গে তার বিবাহিত জীবন 50 বছর। দেখো বলছে, সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি, মানে ইলিয়াস ও তার স্ত্রী দুজনে মিলে 50 বছর ধরে সুখ খুঁজেছে কিন্তু পায়নি। আর আজ এখানে এই আমাদের 2য় বছর, যখন মানে মোহাম্মদ শাহর বাড়িতে যখন তাদের 2য় বছর, আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। বলছে আমরা এখানে এই 2 বছরে জীবনের আসল সুখ, আনন্দটা খুঁজে পেয়েছি। অতিথিরা বিস্মিত, অতিথিরা অবাক। দেখো, মানুষে বা আমরা সবাই প্রায় মনে করি যে জীবনে যদি অর্থের অভাব না থাকে তবে জীবনে প্রকৃত সুখ লাভ করা যায়, কিন্তু জীবনে সবসময় অর্থ থাকলেই যে প্রকৃত সুখ লাভ করা যাবে বা আনন্দ লাভ করা যাবে সেটা কিন্তু নয়। দেখো, অতিথিরা বিস্মিত, অতিথিরা অবাক হয়ে গেল। এ কথা শুনে গৃহস্বামীও বিস্মিত, গৃহস্বামীকে মোহাম্মদ শাহ অবাক হয়ে গেল। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো, 2 হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে, ওরা একে অপরের দিকে চেয়ে হাসছে। এবার দেখো তাদের জীবনের সত্যি কথাটা বলবে ইলিয়াস ও তার স্ত্রীর। বুড়ি আবার কথা বলল। বুড়ি বলছে, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী মানে 50 বছর ধরে আমরা সুখ খুঁজেছি। যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি, অর্থাৎ শেষ বয়সে এসে আমরা এমন সুখের সন্ধান পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? দেখো, অতিথিরা বলছে, তাহলে তোমাদের এখন সুখটা কিসে? দেখো বলছি ইলিয়াসের স্ত্রী বলছে, দেখো, যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। বলছে, যখন খুব উচ্চবিত্ত ছিলাম বা যখন প্রচুর সম্পত্তি করে ফেলেছি, তখন আমাদের একটুও শান্তি ছিল না। কথা বলবার সময় নেই, একে অপরের সাথে কথা বলার সময় নেই, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই, দুশ্চিন্তারও অন্ত ছিল না। অর্থাৎ বলছে কি, যখন আমাদের প্রচুর সম্পত্তি ছিল তখন প্রচুর দুশ্চিন্তাও ছিল, অর্থেরও যখন অভাব ছিল না, কিন্তু ওই অর্থকে রক্ষা করারও কিন্তু দুশ্চিন্তা ছিল। দেখো, দুশ্চিন্তা কী ছিল? হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই, যাতে লোকে নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়। তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি, সেও তো পাপ। বলছে, মজুররা যাতে কম খেটে রোজগার না করে সেদিকে যেমন লক্ষ্য রাখতাম, এটা তো একটা পাপ। দেখো লেখা আছে। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলোই নিয়ে সরে পড়ল। রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমোবার উপায় নেই। মনে দুশ্চিন্তা, ভেরি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো, ফলে সারা রাত ঘুমই ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথা চাড়া দিত। শীতের জন্য যথেষ্ট খড় মজুদ আছে তো? এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। সে হয়তো বললে এটা এভাবে করা হোক, আমি বললাম অন্যরকম, ফলে ঝগড়া, সেও তো পাপ। কাজেই এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায়, এক পাপ থেকে আরেক পাপেই দিন কাটত। সুখী জীবন কাকে বলে কোনো দিন বুঝিনি। বলছে, যখন প্রচুর পরিশ্রম করে গেছি 35 বছর ধরে, জীবনে অর্ধ শতাব্দী ধরে, অর্থাৎ 50 বছর পরিশ্রম করেছে, 35 বছর ধরে তো পরিশ্রম করেছিল, তার আগে থেকেও তো পরিশ্রম করতো বা তারপরে গিয়েও তো পরিশ্রম করতো। তাই জন্য বলছে যে জীবনের অর্ধ শতাব্দী অর্থাৎ 50 বছর ধরে পরিশ্রম করে করে সর্বহারা অবস্থায় 2 বছর থেকে জীবনে প্রকৃত সুখ আমরা লাভ করেছি। এখন তাদের অর্থ অভাব আছে, এখন তাদের দারিদ্রতা চরম সীমায় রয়েছে, কিন্তু এখন তো তাদের দুশ্চিন্তার কোনো কিছু নেই। দেখো লেখা আছে। আর এখন দেখো, এবার বলছে,
এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তাও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভু সেবা করা, যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি। কাজে প্রভুর কাছে আমাদের লাভ বই লোকসান নেই। বলছে প্রভুর কাছে আমাদের লাভ বই লোকসান নেই, আমরা যতটা পারি ততটাই খাটি। বাড়িতে এলেই খাবার ও কুমিশ পাই। শীতকালে গরম হওয়ার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে। আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে। সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এত দিনে পেয়েছি। নিজেদের জন্য সময়, নিজেদের জীবনের জন্য সময় তারা এত দিনে পেয়েছে। 50 বছর ধরে সুখ খুঁজে তারা সুখ খুঁজে বেরিয়েছিল, কারণ ভেবেছিল জীবনে অর্থ অভাব যদি দূর করতে পারি তবেই জীবনে প্রকৃত সুখ লাভ করতে পারবো। কিন্তু যখন অর্থ অভাব দূর করলো তখন দেখলো আগের থেকেও বেশি দুশ্চিন্তা জীবনে, এই অর্থগুলোকে রক্ষা করার দুশ্চিন্তা। অতিথিরা হেসে উঠল, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম। বলে যখন আমাদের সর্বকিছু হারিয়ে গিয়েছিল, সর্বকিছু প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছিল, তখন আমরা কেঁদেছিলাম। কারণ তারা এই দারিদ্রতাটা ভুলতেই প্রচুর পরিশ্রম করে তাদের সম্পত্তিগুলোকে বৃদ্ধি করেছিল, কিন্তু এখন তারা সব কিছু খুইয়ে ফেলেছিল, তাই তারা কেঁদেছিল। স্বাভাবিক, সবাই কাঁদবে। কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। দেখো ইলিয়াস বলছেন, কিন্তু ঈশ্বর আমাদের চোখে জীবনের প্রকৃত সত্যকে তুলে ধরেছেন। আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। বলছে আপনাদেরও একটা সুবুদ্ধি দেওয়ার জন্যই বললাম। তখন মোল্লা বললেন, ওই যে মোল্লা একজন এসেছিলেন, প্রথমে লেখা ছিল মোহাম্মদ শাহর বাড়িতে অতিথি হয়ে আরও অতিথিদের সঙ্গে, সেই মোল্লা বলছেন এটা খুবই জ্ঞানের কথা। বলছে এটা খুব শিক্ষা দেওয়ার মতো কথা। ইলিয়াস যা বলল সবই সত্য, যে সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। পবিত্র গ্রন্থটা কি? কোরআন। শুনে অতিথিরাও সত্যি ভাবতে বসলো যে এগুলো তো সত্যি ঠিকই কথা, জীবনের সত্য। দেখো তোমাদের মনে এই গল্পটার এত অবধি পড়ার পর একটা প্রশ্ন হয়তো জেগেছে যে কুমিশ জিনিসটা কি? কুমিশ তো অনেকেই পান করছে, দেখো লেখা আছে, প্রথমেই লেখা আছে। দেখো কুমিশ হচ্ছে ঘোড়ার দুধ দিয়ে তৈরি একটি সুরাযুক্ত পানীয়। সুরাযুক্ত মানে নেশা জাতীয় পানীয়, ঠিক আছে? এটি হচ্ছে ওই উফা প্রদেশের, অর্থাৎ রাশিয়ার উফা প্রদেশের বাস্কি যে জনগোষ্ঠীটা রয়েছে, বাস্কি যে জাতি রয়েছে, প্রথমেই বললাম না, ওদের মধ্যে প্রচলিত একটা খুব প্রাচীন আর খুব প্রচলিত একটা পানীয়, মানে খাওয়ার একটা ড্রিঙ্ক জাতীয় একটা বস্তু। দেখো ইলিয়াস গল্পের এত পর্যন্তই আমাদের পাঠ্য রয়েছে। ইলিয়াসের কথা শুনে, ইলিয়াস আর ইলিয়াসের স্ত্রী শামসী মাগির জীবনের বৃত্তান্ত শুনে, জীবন সম্পর্কে তাদের মতবাদ শুনে সবাই যে ভাবতে বসলো অত অবধি, বা সবাই যে সবার জীবন সম্পর্কে ভাবতে বসলো, এত পর্যন্তই আমাদের পাঠ্য রয়েছে। আমার এই আলোচনার ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।